কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ, উন্নয়ন এবং কারিগরি সহায়তা, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে এসব প্রকল্পের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের বলেন, চলতি বছরের অক্টোবরে কক্সবাজারে আন্তর্জাতিক বিমান ওঠানামা করতে পারবে, সে লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সময় আছে, অক্টোবর মাঝামাঝির দিকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। দিক করে যে দায়টা আমরা তৈরি করেছি, সেই দায় তো আমাদেরকে দিতে হবে। সো ব্যবহার করলে এখন চিটাগাংয়ে প্রায় যাতায়াত মিলে 50টা ফ্লাইট ডোমেস্টিক্যালি অলরেডি অপারেট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাকসুর পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয়ে 24 অদম্য এলাকায় পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়া। এতে ভিপি পদে নির্বাচন করবেন শেখ সাদি হাসান, জিএস পদে নির্বাচন করবেন তানজিলা হোসাইন বৈশাখী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আঞ্জুমান আরা ইকরা নির্বাচন করবেন। 25 সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে আজ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। দীর্ঘ 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর আয়োজন করেছে কর্তৃপক্ষ। তফসিল ঘোষণাকে আমরা উষ্ণ অভ্যর্থনা দিয়ে গ্রহণ করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের মনোনীত প্যানেল ঘোষণা করেছে। জাতীয়তাবাদী ছাত্রদল অতীতেও ছাত্রদের সাথে ছিল, সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করছে, ভবিষ্যতেও সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করবে। আমার প্রিয় সংগঠন আমাকে যোগ্য মনে করেছে, সেক্ষেত্রে আমি অবশ্যই খুশি এবং তার চেয়ে বেশি খুশি যে আমার মধ্যে সবসময় যে শিক্ষার্থীদের জন্য কাজ করার একটা আগ্রহ ছিল, এখন সে সুযোগটা আমি পাচ্ছি এবং আমি আশাবাদী যে আমি শিক্ষার্থীদেরকে আমার পাশে পাবো। আমরা যেহেতু জাকসুর ক্যান্ডিডেট, আমরা নির্বাচিত হলে অবশ্যই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে, আমাদের অনলি প্রায়োরিটি হবে শিক্ষার্থীদের পাশে থাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে তফসিল চতুর্থবারের মতো পুনর্বিন্যস্ত করা হয়েছে। বুধবার রাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর বিষয়টি বিবেচনা করে আগামী 28 সেপ্টেম্বরের পরিবর্তে 25 সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ 24 আগস্ট থেকে 31 আগস্ট, মনোনয়নপত্র দাখিল 1 সেপ্টেম্বর থেকে 4 সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই 6 এবং 7 সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 9 সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি 9 সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার 10 সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 11 সেপ্টেম্বর এবং একাডেমিক ভবনে ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ করা হবে 25 সেপ্টেম্বর। তাহলে এখানে একটা সময়েরও ব্যাপার, হিউজ পরিমাণ অর্থেরও বিষয়। আমরা মোটা দাগে যে বিষয়গুলো আমাদের জন্য প্রয়োজনীয় মনে করেছি, আমরা সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করে আমরা ডোপ টেস্ট করছি। প্রকৌশল শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং তাদের উপর নেককারজনক পলিসি হামলার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 9টি বিভাগে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেছে। দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং গায়বানা জানাজা কর্মসূচি পালন করে। কর্মসূচি চলাকালে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন। শিক্ষার্থীরা 3 দফা দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর আগে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে গ্রেড অর্জন করা যাবে, এখানে কোনো ধরনের। টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল ঢাকায় প্রকৌশল অধিকার আন্দোলনের আইন শৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় তারা এই বিক্ষোভ মিছিল করে। আজ দুপুরে প্রকৌশলী অধিকার আন্দোলনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রথম গেটের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থী নাহিদ, রাকিব, সাজিদ, হৃদয়, মারুফ, রায়হান সহ শিক্ষার্থীরা। ডিপ্লোমা প্রকৌশলীদের উপর লাঠি চার্জ, আটক এবং ডিগ্রি প্রকৌশলীদের
অযৌক্তিক 3 দফা দাবির প্রতিবাদে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। বেলা 12টা ইনস্টিটিউটের গেট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের কলোনি এলাকা প্রদক্ষিণ শেষে ইনস্টিটিউটের মূল ফটকের সামনে সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, ডিগ্রি প্রকৌশলীদের অবাস্তব এবং বৈষম্যমূলক 3 দফা দাবি মানা হবে না। এর বিরুদ্ধে আন্দোলনের নামলে ডিপ্লোমা প্রকৌশলীদের উপর অন্যায়ভাবে লাঠিচার্জ এবং আটক করা হয়েছে। এই ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি করেন। গাজীপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সভাপতির পদত্যাগ দাবি করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকালে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে কয়েকশো শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নেন এবং বেলা 11:15 পর্যন্ত অবস্থান করে। পরবর্তীতে থানা পুলিশ শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাসে স্কুলে ফিরিয়ে আনেন। শিক্ষার্থীদের দাবি, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম আকন্দ এবং ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হোসেনের পদত্যাগের দাবি। শিক্ষার্থীরা আরও বলেন, এই দুজন স্কুলের 12টা বাজিয়ে দিয়েছে। যখন তখন সরকারি শিক্ষকদের স্কুল থেকে বের করে দেয় এবং ছাত্রছাত্রীদের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করে। এছাড়াও স্কুলের টাকা আত্মসাৎ করে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। চট্টগ্রামে কর্ণফুলীতে বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে দেশীয় একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড বেইজ চট্টগ্রাম। তবে অভিযানের সময় ডাকাত দল পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্র এবং কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রংপুরে 5.5 কোটি টাকা ব্যয়ে আখিরা নদীতে নির্মাণাধীন নদী তীর রক্ষা বাঁধের কাজ শেষ হতে না হতে এই নদীতে ধসে পড়েছে বাঁধটির অনেকাংশ। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ফলে নদীর তীর সংরক্ষণের মূল উদ্দেশ্যই ভেস্তে যেতে বসেছে। ওয়াকওয়ের টাইলসও উঠে যাচ্ছে। 1 বছরে কাজের কোনো সমস্যা হলে ঠিকাদার তা মেরামত করে দেবে বলছেন পানি উন্নয়ন বোর্ড। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। রংপুরের পীরগঞ্জ উপজেলার চত্রায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আখিরা শাখা নদীর তীর রক্ষা বাঁধের অনেকাংশই ব্লকসহ ধসে পড়েছে নদীতে। স্থানীয়রা বলছেন, বৃষ্টির মধ্যে তড়িঘড়ি করে কাজ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সরকারের কোটি কোটি টাকা খরচ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে নদী তীর সংরক্ষণের মূল উদ্দেশ্যই ভেস্তে যেতে বসেছে। পাশে কাজ হয়ই নাই, তাতেই মনে করেন যে এক পাশের কাজ, অথচ কাজটা মানে স্থগিত যে 2-4 মাসও থাকবে তাও থাকতেছেন। এই কিছুদিন আগে খালি আলগা মাটি তুলে দিয়ে ওর উপর ব্লক দিল, ব্লক দিয়ে চলে গেল। পানি কম দিচ্ছে, ঢলে যাচ্ছে, কিন্তু খরালির সময় তো আর কাম করে না, খরালির সময় বসে দম নিলি। 2 বছর মেয়াদী কাজটি শুরু হয় 2024 সালের জুলাই মাসে। 2026 সালের জুন মাসে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও তড়িঘড়ি করে প্রকল্পের অধিকাংশই কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্লক বসানো শেষ হওয়ার আগেই অনেক অংশের ব্লক খসে পড়েছে নদীতে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে বাঁধের কাজ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আলগা মাটি দিয়ে কাজ করছে, মাটির নিচ মুখে ধসে যাচ্ছে। হচ্ছে যেমন ব্লক ধসে যাচ্ছে, আমাদের বাচ্চারা স্টপ পার দিয়ে খেলাধুলা করে, যদি সবসময় অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন আমরা কিভাবে কিরকম করব? ওই পাথরের সাথে আমাদের বাড়ি ঘরগুলো নদীর দিকে নিচের দিকে চলে যাচ্ছে। ব্লক ধসে যাওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানটির ম্যানেজার বলেন, কাজ হচ্ছে, আরো হবে বলেই দ্রুতই ফোন কেটে দেন। 1 বছরে কাজের কোনো সমস্যা হলে ঠিকাদার তা মেরামত করে দেবেন। সেই হিসাবে মেরামতের কাজ চলমান রয়েছে বলছেন পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। সামগ্রিকভাবে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারকে পত্র দিয়েছি এবং ঠিকাদারের ডিফেক্ট লায়াবিলিটিস পিরিয়ডে থাকার কারণে তারা মেরামত করে সম্পন্ন করবে। নদীটির রক্ষাবাদটি রক্ষার্থে দ্রুতই সুনজর দেবে পানি উন্নয়ন বোর্ড, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। দীর্ঘ 15 বছর কোনো সুরাহা না পেয়ে নিজেদের অর্থায়নে প্রায় 1/2 কোটি টাকার ব্রিজ নির্মাণের
উদ্যোগ নিয়েছে মানিকগঞ্জের সাটুরিয়ার কান্নাপাড়াবাসী। এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে সাহায্য তুলে জমা করছেন প্রায় 20 লাখ টাকা। সেই টাকা দিয়ে এই ব্রিজের কাজের অর্ধেক শেষ হয়েছে। এদিকে তহবিলের টাকা শেষ হয়ে যাওয়ায় ব্রিজের বাকি কাজ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। প্রতিনিধি কাউসার আহমেদের তথ্যচিত্রে মিফতা গালিবের রিপোর্ট। মানিকগঞ্জে সাতুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের একটি জনবহুল গ্রাম কান্নাপাড়া। এই গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া গাজীখালী নদীতে ব্রিজ না থাকায় স্কুল, কলেজ, বাজার কিংবা হাসপাতালে পৌঁছানো ছিল সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য। ব্রিজ না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকা চলাচল করে শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। প্রতিদিন যাইতে 5 টাকা, আইতে 5 টাকা, আইতে যেতে আমাদের 10 টাকা করে ভাড়া লাগে। নৌকা ডুবে যাওয়ার সমস্যা হয়। যদি আমাদের ব্রিজটা হয়ে যায় তাহলে আমাদের খুব সুবিধা হয়, ছোট ছোট ছেলে মেয়েরা এখান দিয়ে যেতে পারে। অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে গ্রামের মানুষ নিজেরা টাকা তুলে 80 ফুট দৈর্ঘ্য এবং 8 ফুট প্রস্থ বিশিষ্ট ব্রিজটির নির্মাণ কাজ শুরু করে। সরকারের সময় আশ্বাস দেয় যে আমরা করে দিব, বিভিন্ন মন্ত্রী, এমপি কিংবা চেয়ারম্যান কেউই করেনি। ইলেকশনের আগে কইছে যে আমরা ব্রিজ আমরা কইরে দেবো, আর 15 বছর আগে খালি 15 বছর গেলে আমাকে দেখিয়ে নিল। এই ব্রিজ কেবল যোগাযোগের মাধ্যমই নয়, এটি এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন তথা শিক্ষা প্রসার ও দুই পাড়ের মানুষের মাঝে আত্মিক সেতুবন্ধন সৃষ্টি করছে। এই পাশে মাদ্রাসা, স্কুল, কলেজ কেউ যাইতে পারে না, খুব কষ্ট হয়। ব্রিজ আমি নিজেরাই দেওয়ার চেষ্টা করছি, সকালে দিতেছে, ইনশাল্লাহ আমরা ব্রিজ কইরেই দেব। ব্রিজটি নির্মাণ করতে প্রায় 50 লাখ টাকা খরচ হবে। ইতিমধ্যে প্রায় 20 লাখ টাকা খরচ হয়েছে। সবার সাহায্য সহযোগিতা পেলে কাজটি দ্রুত শেষ করা সম্ভব হবে বলে জানান গ্রামবাসী। যখন সরকারিভাবে হচ্ছে না, আমরা দীর্ঘদিন ঘোরাফেরা করছি, হচ্ছে না, এই কারণে এলাকার লোকগুলো সবাই একত্রিত হয়ে বলছে যে ঠিক আছে, এখন আমরা নিজেরাই করবো। তবে বৃষ্টি সাটুরিয়া ও ধামরাই উপজেলার মাঝামাঝি হওয়ার কারণে নির্মাণের প্রকল্প পাশ হতে বিলম্ব হতে পারে বলে জানান উপজেলা প্রকৌশলী। দুই উপজেলার একটা জটিলতা থাকতে পারে। এছাড়াও ব্রিজটি সহযোগী পরিদর্শন করে ব্রিজটি আমাদের কোন রোডের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করছে সেটাও একটা, সে বিষয়ে বিস্তারিত পরিদর্শন করে একটা তথ্য আরো ভালো করে তোলা সম্ভব। মিফতা গালিব, মাই টিভি। দর্শক, এবার আমাদের কৃষি। ফরিদপুরের নগরকান্দায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে প্রাতিষ্ঠানিক পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে মোট 475 কেজি পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল আবরার, থানার ওসি রেজাউল করিম, বিএনপি নেতা হাবিবুর রহমান বাবুল তালুকদার সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। মাদারীপুরে কালকিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন মাদারীপুর জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার। আজ পরিদর্শনকালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে, কালকিনি থানা, উপজেলা ভূমি অফিস সহ বিভিন্ন সরকারি দপ্তরের সেবা কার্যক্রম পরিদর্শন করেন। পরে উপজেলা আনসার এবং ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান 2025 উদ্বোধন করে পৌর চত্বরে একটি ফলজ গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবা ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের চকপাড়া গ্রামের জামিনুল হক জিসান অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবন করিয়ে বাবা সুমনকে হত্যার অভিযোগ উঠেছে। গত 20 আগস্ট এই ঘটনা ঘটিয়েছে বলে 27 আগস্ট স্বীকারোক্তি দিয়েছে জামিল। ঘাটাইল থানা পুলিশ এই বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার ও স্থানীয়রা যারা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গত 20 আগস্ট সুমন এবং তার ছেলে জিসান একঘরে ঘুমাতে যায়। গত কয়েকদিন ধরে বাবা সুমন অসুস্থ থাকায় এই সুযোগে ছেলে জিসান বাবা সুমনকে অতিমাত্রায় ঘুমের ওষুধ সেবন করিয়ে মৃত্যু নিশ্চিত করেন। নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান 27 আগস্ট বুধবার রাতে ছেলে সুমন হত্যার বিচারের দাবিতে ঘাটাইল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
মুন্সিগঞ্জে পুলিশ ফাঁড়িতে হামলা এবং গোলাগুলির পর নৌ ডাকাত, চাঁদাবাজ এবং বালু দস্যুদের গ্রেপ্তারের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী লঞ্চ ঘাট সংলগ্ন বেদেপল্লী আশ্রয়ণ প্রকল্প সওদাগর বাড়ি এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে উপজেলার নাসিরাকান্দি, বাহাদুরপুর, খুনেরচর, বাহেরচর এলাকায় স্পিড বোট যোগে টহল দিচ্ছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। বেলতলী ফাঁড়িও টহল দিচ্ছে আশেপাশের এলাকাগুলোতে। অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবির জানান, মুন্সিগঞ্জে পুলিশ ফাঁড়িতে হামলা এবং গোলাগুলির পর চাঁদপুরের মতলব উত্তরে পুলিশের সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি, বগা, খেয়াঘাটে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, অসুস্থ রোগীকেও পারাপারে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। প্রতিদিন উত্তমপুর, কবিরাজ, দুধ সহ আশেপাশের অন্তত 10 গ্রামের মানুষ এই খেয়া ব্যবহার করেন। স্থানীয়দের অভিযোগ, ইজারাদার হাসান খেয়া পারাপারের নামে সাধারণ মানুষের কাছ থেকে ইচ্ছে মতো টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে নিম্ন আয়ের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এই বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন ভুক্তভোগীরা। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা চত্বরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় অফিসে আলমিরা এবং নথিপত্র তছনছ করা হয়। উপজেলা পরিষদের ভেতরে সরকারি অফিসে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় একাধিকবার চুরি এবং ডাকাতির ঘটনা ঘটেছে, কিন্তু অপরাধীরা ধরা না পড়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। ঘটনার পর সকালে সমাজসেবা কর্মকর্তা এবং মহিলা বিষয়ক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে ময়মনসিংহের নান্দাইলে কর্মী সমাবেশ হয়েছে। দুপুরে নান্দাইল আচারগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে আবালধনী বাজার মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য মামুন বিল আব্দুল মান্নান। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব হাসান, সাবেক কমিশনার হাকিমুল ইসলাম সহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন নগর উন্নয়ন অধিদপ্তর ও গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে নগর উন্নয়ন প্রকল্পের বিষয়ে অবগত করেন নগর উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক সিনিয়র প্ল্যানার আহমেদ আক্তারুজ্জামান, প্রকল্প ব্যবস্থাপক ইয়ারুন নেসা খানম এবং সাইফুর রহমান। শরীয়তপুরে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে অলি মাঝি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সখীপুর থানার দক্ষিণ তারাবনিয়া ইউনিয়নের মাঝিকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আহত স্কুল ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় ভেদরগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা জানায়, চৌধুরীকান্দি গ্রামের প্রতিবন্ধী স্কুল ছাত্রী প্রতিদিনের ন্যায় স্কুলে যাওয়ার সময় মুদি দোকানি অলি মাঝি শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে দোকানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর থেকে অলি মাঝি পলাতক রয়েছে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বলেন, অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মেয়ে স্কুলে যাইতে পারে, পাশাপাশি সবাই স্কুলে যাইতে পারে, তার ফাঁসি ছাড়া কোনো কথা নেই। আমার বোন এরকম করছে, কালকে আমার মেয়ে এরকম করবো, প্রতিদিন আমার প্রতিবেশী এরকম করবো, তার আমি সুস্থ বিচার চাই। এই দর্শনের বিচার চাই। আমার নাতিন হ্যাঁ যেই কাজ করছে, আমার নাতিন যেই কাজ করছে, এর বিচার কি গাড়া করে মা যেটা স্কুলের ছাত্রদের ইটা মারিয়া যেমন এটা শাসন হয়। নরসিংদী বেলাবুতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে সহকারী কমিশনার আজিজ সত্তাদ জায়েদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আসান হাবিব বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অলিউর রহমান কাউসার, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির জহিরুল ইসলাম, দুদকের সাবেক পরিচালক আরিফ সিদ্দিকী, প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। সকালে উপজেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজহারুল ইসলাম সভার সভাপতিত্বে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরে কালিয়াকৈরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে মাসিক সভা হয়। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমিশনার দিল আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মৌচাক আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আরমান হোসেন, কালিয়াকৈর থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন সহ আরো অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত ঘেঁষা ইউনিয়ন সন্তোষপুর এবং মাদক ও ক্যাসিনো ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। দুপুরে নাগেশ্বরী কুড়িগ্রাম সড়কের সন্তোষপুর বাজারেই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই সময় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্টজন নিজামুদ্দিন, শাহানুর রহমান, এরশাদুল হক সহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে মাদক এবং ক্যাসিনো ব্যবসায়ী মাইনুল এবং জাহিদুল সহ অন্যান্যদের গ্রেফতারের দাবি জানান। গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা শহরে যানজট নিরসনে অংশীজনের সমন্বয়ে মতবিনিময় সভায় গৃহীত পদক্ষেপসমূহ বাস্তবায়ন এবং জনসচেতনতার লক্ষ্যে বিশেষ প্রচার প্রচারণা করেছে সাদুল্লাপুর উপজেলা যানজট নিরসন কমিটি। দুপুরে সাদুল্লাপুরে বিভিন্ন যানবাহনের চালকদের যত্রতত্র যাত্রী ওঠানামা, রাস্তার পাশে ফুটপাতে ফলসহ অন্যান্য দোকান সরানো সহ আইন অমান্যকারীদের জেল জরিমানা সহ বিভিন্ন বিষয়ে সাদুল্লাপুর চৌরাস্তা মোড়ে হ্যান্ড মাইকে বিশেষ প্রচার প্রচারণা করেছে উপজেলা প্রশাসন কর্তৃক গঠিত সাদুল্লাপুর উপজেলা যানজট নিরসন কমিটির সদস্যরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 2025-26 অর্থ বছরে বাজেট ঘোষণা করেছে 775,38,78,158 টাকা। দুপুরে নাসিক মিলনায়তনে প্রশাসক AHM কামরুজ্জামান বাজেট ঘোষণা করেন। এতে উপস্থিত ছিলেন বিশিষ্টজন, নাসিক কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা। প্রশাসক বলেন, এবারের বাজেটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে, তবে উন্নয়ন খাতে আগের মতোই সর্বোচ্চ বরাদ্দ থাকবে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাজেট ঘোষণা শেষে নাগরিক এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রশাসক। টাঙ্গাইলে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB কর্ম ইউনিয়ন B1925 CBA জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত কর্মচারী ইউনিয়নের আয়োজনে কর্মচারী সমাবেশ হয়েছে। টাঙ্গাইল BRDB মহিলা প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে কর্মচারী সমাবেশ হয়। টাঙ্গাইল জেলা সহসভাপতি আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন BRDB কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নির্বাহী সদস্য AKM মনিরুল হক মনির। এ সময় জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আবেদিন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ে BSTI ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের যৌথ উদ্যোগে খোলা ভোজ্য তেল বিক্রয় বন্ধের লক্ষ্যে স্থানীয় অংশীজনের ভূমিকা সংক্রান্ত জেলা অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন BSTI এর মহাপরিচালক SM ফেরদৌস আলম। জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুস্তাক হাসান ইফতিখার, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। পটুয়াখালীর রাঙ্গামালী উপজেলা স্কুল শিক্ষকের উপর হামলার প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজের শিক্ষক কর্মচারী এবং ছাত্র ছাত্রীবৃন্দ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকালে রাঙ্গামালী উপজেলা সদরে উপজেলা সর্বস্তরের শিক্ষক কর্মচারীর আয়োজনে চরলক্ষ্মী বেস্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফকে শারীরিকভাবে লাঞ্ছিতকারীদের অনতি বিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুরে মিল্ক ভিটা সমবায়ীদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। দুপুরে বাঘাবাড়ি মিল্ক ভিটার সামনে বৃহত্তর পাবনা প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দাবি করে বলেন, দুধের দাম প্রতি লিটার 10 টাকা বৃদ্ধিকরণ, প্রকৃত সমবায়ী দ্বারা অন্তর্বর্তীকালীন কমিটি গঠন, অসমবায়ী দ্বারা অ্যাডহক কমিটি বাতিল এবং মিল্ক ভিটার অসাধু কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবি জানান। শরীয়তপুরের ডামুডা উপজেলা আদর্শ গ্রামের তারা বানুর পরিবারের জমি জোরপূর্বক দখলের চেষ্টা এবং বাধা দেওয়ায় হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসী পরিবারের ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা চালায়। বাধা দিলে তারা বানুর উপর হামলা চালায় অভিযুক্তরা। পরে আহত অবস্থায় স্থানীয়রা তারা বানুকে ডামুডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটি ডামুডা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। দামোদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, আইন অনুযায়ী হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল রাতে ফোন দিয়ে বলতেছে 2 লক্ষ টাকা দিলে তোমার এটা সমাধান হবে, আমাদের তুমি দেশে আসতে পারবে না। এই বেড়া দিতে গেছি আমাকে জায়গা, পরে হেরা আয়া জোর দখল করে দিতে দিব না, খুঁড়িগুলা ব্যাগ হালাই দেয়, ভাঙ্গা চুরিয়া হালাই দেয় সবকিছু। মারধর করছে, মারছে ওই যে ওইটা গাড়তে আইছে দেখা বাড়া করে হের খালা তো বোন না জানি কি হয়, মামা তো বোন হেরা আমার ঘরে মনে করেন দরিয়া মরিয়া আমার ঘরে মারিয়া মুরিয়া থই না, আমার হাড়িরও আছে। আমরা খুঁড়ি গাড়তে গেছি, হে সাবাল দিয়ে গুতাগুতি করিয়া হের আমার হালাইয়া মারপিট করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত চট্টগ্রামের রিজিওনাল টি20 ক্রিকেট টুর্নামেন্ট আজ মাঠে গড়াচ্ছে। সাগরিকস্থ বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। উদ্বোধনী দিনে 2টি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে কুমিল্লা মুখোমুখি হবে এবি ব্যাংক নোয়াখালীর, আর দ্বিতীয় ম্যাচে কন্টিনেন্টাল বি বাড়িয়া মুখোমুখি হবে এশিয়ান বান্দরবানের। আগামীকাল থেকে 2 মাঠে খেলা চলবে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে 2টি ম্যাচ এবং সাগরিকস্থ স্টেডিয়ামে 2টি ম্যাচ। টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগের 11টি জেলা দল অংশ নিচ্ছে। রাজশাহী, বরিশাল, খুলনা, এখানে আমরা এই সাকসেস স্টোরিটা বলবো। আর যদি স্পন্সরশিপ নাও পাই, আমরা যত ছোট আকারেই হোক আমরা ইভেন্টটা করব। আর সেকেন্ড কোশ্চেনটা ভাইয়ের যেটা ছিল, দেখেন ইন্ডিভিজুয়াল ইজ নট ইম্পর্টেন্ট, আমাদের ক্রিকেট ইজ ইম্পর্টেন্ট। জামালপুরে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ট্রফি উন্মোচন করা হয়েছে। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে এই উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ, রেদওয়ান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এই সময় বক্তারা বলেন, জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী 30 আগস্ট থেকে জামালপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। 2টি গ্রুপে জেলার মোট 8টি দল অংশগ্রহণ করবে। আগামী 10 সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। রাজধানী উত্তরা ক্লাব লিমিটেড 3 দিন ব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে। মেলা চলবে বৃহস্পতিবার, শুক্র এবং শনিবার। ডিপওয়ার কমিউনিকেশন অ্যান্ড ইনভেস্ট আয়োজিত মেলাটি উদ্বোধন করেন বিখ্যাত অভিনেতা এবং বীর মুক্তিযোদ্ধা তারিক আনাম খান। এই সময় উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট ফয়সাল তাহের সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেলা বৃহস্পতিবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। 3 দিন ব্যাপী এই মেলার দ্বিতীয় দিন শুক্রবার এবং তৃতীয় দিন শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। মেলাটি অনলাইনেও অংশগ্রহণ করা যাবে। এই মেলায় দেশের স্বনামধন্য বিল্ডার্স এবং ল্যান্ড কোম্পানিগুলো অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্লট, ফ্ল্যাট এবং হোটেল রিসোর্ট প্রজেক্টে বিনিয়োগের জন্য বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার করছে।